আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি হত্যাকারী মাসুদ করিম ভারতে গ্রেপ্তার, 14 দিনের রিমান্ডে দেশে ফেরানোর চেষ্টা চলছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 8টি জাহাজ। দাম বাড়ছে না বিদ্যুতের, তেলের মজুদ বাড়বে মূল্য নয়, জ্বালানি মন্ত্রী। 5 দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত হাই কমিশনার প্রত্যাহার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার বিধাননগর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার তার গ্রেপ্তারের তথ্য দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয় মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষ তাদের অবস্থান ছিল বনগাঁও। এদিকে বাংলাদেশের সিআইডি জানিয়েছে, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স STF এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠনের পর ভারতে পালিয়ে আসা 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আত্মগোপন করছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিলেন বলে পুলিশের কাছে বিশ্বস্ত তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে বনগাঁও এলাকা থেকে ওই 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে অবস্থান শেষে সম্প্রতি পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁও জড়ো হয়েছিলেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওসমান হাদি গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন। তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। এরপরই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই 2 অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় STF এর তদন্তকারী কর্মকর্তারা। STF বলছে, 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপেল সফট IT লিমিটেড এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো আর্থিক যোগসাজশ ছিল কিনা তা খতিয়ে দেখা এবং অর্থ হস্তান্তর বা গোপন করার সম্ভাবনা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাদি হত্যা মামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের থানায় মামলা করেন। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল
করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। 23 ডিসেম্বর আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। সেই দিনই ফয়সালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। প্রাথমিকভাবে পাওয়া এই তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করে সিআইডি। হরমুজ প্রণালী পেরিয়ে এলপিজি, এলএনজি ও রাসায়নিক দ্রব্য নিয়ে জ্বালানিবাহী 8টি জাহাজ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। ইতোমধ্যে জাহাজগুলোর মধ্যে 4টি বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। বাকি 4টি জাহাজ আগামী 14 মার্চের মধ্যে বন্দরে এসে পৌঁছাবে। তবে জ্বালানি ছাড়াও অন্যান্য পণ্য নিয়ে আরও 7টি জাহাজ সহ ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে মোট 15টি জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমা ছুঁয়েছে। রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্র জানায়, ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই গত 28 ফেব্রুয়ারি জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। এতে জাহাজগুলোকে যুদ্ধ পরিস্থিতিতে পড়তে হয়নি। কাতারের লাস লাফান বন্দর থেকে আল জোর নামে একটি জাহাজ 63,383 টন এলএনজি তরলকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে গত 3 মার্চ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া একই বন্দর থেকে আল জাসাসিয়া নামে একটি জাহাজ 63,075 টন এলএনজি নিয়ে গত 5 মার্চ বন্দরে এসেছে এবং একই বন্দর থেকে লুসাইল নামে একটি জাহাজ 62,987 টন এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া ওমানের সোহার বন্দর থেকে এলপিজি 7 নামে একটি জাহাজ 22,172 টন এলপিজি তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে, যা আগামী 9 মার্চ বার্থিং করা হবে। একই বন্দর থেকে জিওয়াইএমএম নামে একটি জাহাজ 19,316 টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং বে ইয়াসু নামে একটি জাহাজ 5,019 টন এমইজি মনো ইথিলিন গ্লাইকল রাসায়নিক দ্রব্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর বাইরে আল গালায়েল ও লেব্রিথা নামে লাইবেরিয়ার পতাকাবাহী 2টি জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমায় এসেছে। এগুলো একটিতে 57,665 টন, আরেকটিতে 62,000 টন এলএনজি রয়েছে। এই 2 জাহাজ আগামী 11 ও 14 মার্চ বন্দরের টার্মিনালে এসে পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই, তাই দাম বাড়বে এই আশঙ্কায় অতিরিক্ত তেল মজুত করা ঠিক হবে না। যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব দেশ থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আসে সেসব অঞ্চলে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এজন্য সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং চালু করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে জ্বালানি তেলের মজুদ আছে, কিন্তু যুদ্ধ কতদিন চলবে তা আমরা জানি না, তাই সব একসঙ্গে খরচ না করে রেশনিং করে ব্যবহার করলে দীর্ঘ সময় চলা সম্ভব হবে। মন্ত্রী বলেন, ইতোমধ্যে সমুদ্রে থাকা কয়েকটি তেলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে মজুদ আরো বাড়বে। অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া 5 দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুল হক, মোহাম্মদ মইনুল ইসলাম, এম মুশফিকুল ফজল আনসারি এবং ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে, একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এসব রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে অতি সত্বর ঢাকা অফিসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।